সবাইকে নমস্কার। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখানের আজকে গর্জি মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে জনসমাবেশ, সেই জনসমাবেশে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার সুন্দর বক্তব্য আপনাদের সামনে রেখেছেন, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি। আমাদের মাঝে আপনাদের জনপ্রিয় বিধায়ক, এই মাতাবাড়ি কেন্দ্রের সবাই যাকে এক ডাকে চিনে, আর কেউ নয়, শ্রী অভিষেক দেবরায় মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্রাট জমাতিয়াজি, এমডিসি চেলাগাঁও মহারানীর। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী পদ্মলোচন ত্রিপুরা এমডিসি, শ্রী সুজন সেন চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি, শ্রী মিন্টু চক্রবর্তী মন্ডল প্রেসিডেন্ট এই মাতাবাড়ি কেন্দ্রের, যার সভাপতিত্বে আজকের এই সভা, এবং টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী নবাদল বণিক, এবং এখানে আমার সামনে এই মন্ডলের এবং ডিস্ট্রিক্টের যারা বিভিন্ন পদাধিকারীগণ আছেন, এই এলাকার সুধীজনেরা, মা ও বোনেরা, সবাইকে আমি আজকে হার্দিক অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা সুখবর না দিয়ে নাই হয়। আপনারা সবাই জানেন জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে মাতাবাড়ির পেরা আর রিকনাই বা পাঁচরা জনজাতিদের যে পরিধেয়, সেটা জিআই ট্যাগের পরিচিত পেয়েছেন। এর আগেও আপনারা দেখেছেন যে জনজাতিদের যে ঐতিহ্যবাহী রিসা, সেটাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছিল। সত্যি আমি এর জন্য যারা এর সাথে যুক্ত জনজাতি ভাই বোনেরা এবং যারা পেরার সাথে যুক্ত সমস্ত শ্রমিক ভাইরা, মালিকগণকে সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই। আমরা কিছুদিন আগে আমরা জানি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি আশা ব্যক্ত করেছেন যে এইবার আমাদের 370 ভারতীয় জনতা পার্টির আমাদের আসন সংখ্যা চাই লোকসভাতে। এর আগে আমাদের 303 ছিল, এবং আমাদের যে যারা আমাদের সাথে এনডিএর পার্টনার, তাদেরকে মিলে 400 উপর আমাদের পার হতে হবে, সেই স্লোগান এবং সেই আশা উনি ব্যক্ত করেছেন। সেটাকে সামনে রেখে বন্ধুগণ, আপনারা সবাই জানেন ত্রিপুরাতে আমাদের দুটো লোকসভার আসন, একটা পশ্চিম আর একটা পূর্বে, এবং পশ্চিম আসনে ভারতীয় জনতা পার্টির যিনি যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনাদের সবার পরিচিত মুখ, সবাই উনাকে জানেন, আমাদের সবার প্রিয়, আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেব। এবং পূর্ব আসনে রাজ ফ্যামিলির মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, উনাকে এই পূর্ব আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি এবং পদ্ম চিহ্নে। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন আমরা 27 এবং 28 তারিখে আমরা নমিনেশন দাখিল করতে গেছি, জনঢল সেদিন বয়ে গেছে দুটো কেন্দ্রে, এবং এমন জনঢল মনে হচ্ছে 4 তারিখে আমাদের অপেক্ষা করতে হবে না, বা 4 তারিখে কি হতে যাচ্ছে সেই জনঢলেই বুঝে দিয়েছে যে আমরা 4 তারিখ আগামী 4 জুন যে রেজাল্ট বেরোবে কি হবে, সেই জনঢলেই মানে আমরা বুঝতে পেরেছি। আজকে এখানে বিশাল পরিমাণে আমার বোনেরা, মায়েরা এবং আমার মেয়েরাও এখানে উপস্থিত আছেন। সবাইকে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের মায়েরা এবং মহিলারা যদি শক্তিশালী না হয়, তাহলে আমাদের দেশ কোনোদিন বা আমাদের সমাজ শক্তিশালী হবে না। আপনারা জানেন আমাদের ত্রিপুরা সরকার 33% মহিলাদের জন্য রিজার্ভেশন রেখেছে চাকরির ক্ষেত্রে। শুধু তাই নয়, যেখানে সরকারি ব্যবস্থাপনায় কোন স্টল হবে সেখানে 50% মহিলাদের জন্য সংরক্ষিত। শুধু তাই নয়, 2% আমাদের যখন রেজিস্ট্রি হয়
কোনো জায়গার মধ্যে দলিল আপনার জায়গা কিনতে হয়, সেখানে দলিলের রেজিস্ট্রি করতে গেলে 1% যদি মহিলাদের নামে করা হয় তাহলে 1% কম হবে। মহিলাদের সশক্তিকরণের এটার একটা পদক্ষেপ আমাদের সরকারের তরফ থেকে আমরা করেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমরা স্কুটি দেওয়ার মহিলাদের 100 জন মহিলাদের স্কুটি যারা ভালো রেজাল্ট করবে তাদের মহিলাদেরকে আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছি। আমরা সাইকেল টু গার্ল স্টুডেন্ট তাদেরকে প্রায় 1 লক্ষর উপর আমরা সাইকেল আমরা দিয়েছি। এবং এইবারের বাজেটে আমরা পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করেছি। দূর থেকে দেখলে সাধারণত যে সরকারি পর্যায়ে যে টয়লেট থাকে রাস্তার মধ্যে সেখানে সবার জন্য কমন থাকে, কিন্তু আমরা এবার ডিসিশন নিলাম বিধানসভায় যে এবং বাজেটে রেখেছে পিঙ্ক টয়লেট করে আমরা শিশু এবং বাচ্চাদের মেয়েদের জন্য মহিলাদের জন্য সেখানে দূর থেকে যেন দেখে বুঝতে পারে এটা আমার জন্য সংরক্ষিত এবং আমি সেখানে যাব, সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, এখানে প্রায়শ বলে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই। আমি বিরোধী দলকে বলতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন বিধানসভাতে আমি বারবার বলেছি কথাটা যে ত্রিপুরার 28টা রাজ্যের মধ্যে ভারতবর্ষের 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 5ম স্থানে রয়েছে গত বছর পর্যন্ত, কিন্তু এইবার 3য় স্থানে চলে এসেছে আইন শৃঙ্খলার দিক দিয়ে। এবং আইন শৃঙ্খলার যদি কথা বলতে হয়, আমরা দেখেছি আগে দেখতাম খুন সন্ত্রাস অগ্নিসংযোগ নির্বাচনোত্তর সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, কিন্তু 2023-এর ইলেকশনে বারবার আমি বলেছি কোন অবস্থায় এই ধরনের সংস্কৃতি আমরা কোন অবস্থায় হতে দেব না, এবং সেটাই হয়েছে। 2023-এ কোন জায়গায় কোন ধরনের অঘটন ছাড়া সেই নির্বাচন হয়েছে এবং মানুষ সেই কারণে ভারতীয় জনতা পার্টিকে আবার পুনঃ প্রতিষ্ঠিত করেছে। বন্ধুগণ, শুধু তাই নয়, আপনারা দেখেছেন বক্সনগরের ইলেকশন, আপনারা দেখেছেন ধনপুরের ইলেকশন উপনির্বাচনে, সেখানেও যে বক্সনগরে সবসময় সেখানে সন্ত্রাস খুন অগ্নিসংযোগ একটা প্রতি ইলেকশনের সময় আমরা দেখতাম, সেই জায়গার মধ্যে কোন রকম অঘটন ছাড়া আমরা শুধু জিতেনি, সেখানে আমরা 30,000 ভোটে জিতেছি এবং জামানত জব্দ করে দিয়েছি বক্সনগরে। বন্ধুগণ, গত বছর যে নির্বাচন হয়েছিল ধনপুরে 3,500 ভোটে আমরা সেখানে জয়লাভ করেছিলাম। সেই জায়গায় সেই উপনির্বাচনে আমরা 18,000 ভোটে ধনপুরে আমরা জিতেছি, কিন্তু কোন ধরনের যে সাইন্টিফিক রিগিং ওরা বলতো সেই সাইন্টিফিক রিগিং এর আমাদের প্রয়োজন হয় না। আমরা এই বিষয়ে আমরা কাজ করি না। এই পার্টি ভারতীয় জনতা পার্টি মানুষের আস্থা নিয়ে কাজ করতে চায়। প্রধানমন্ত্রী সবসময় বলেন মানুষকে নিয়ে আমাদের চলতে হবে। আপনারা গিয়ে মানুষকে গিয়ে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন ঘরে যাওয়া এবং উনাদের সম্পর্ক স্থাপন করা, শুধু সম্পর্ক না, সম্পর্কের সাথে সমর্থন আদায় করা, এবং সমর্থন আদায়ের সাথে সাথে গিয়ে বলবেন প্রধানমন্ত্রীজি চেয়েছেন আপনাদের আশীর্বাদ। এই কথাগুলো বলে আপনারা এখানে যারা আছেন আপনারা তো এটা শুনেই গেলেন, কিন্তু যারা আমাদের কার্যকর্তারা এখানে আছেন বা যারা আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, আপনারাও মানুষকে গিয়ে বলবেন দেশকে যদি শক্তিশালী করতে হয় তাহলে পুনঃ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। সেই কথাগুলো মানুষকে বলবেন, কারণ আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি মানুষের কথা বলে। আর প্রধানমন্ত্রীজি মানেই গ্যারান্টি। সবসময় উনি বলেন আমি গ্যারান্টি দিচ্ছি, এবং উনি যে কথাগুলো বলেন গ্যারান্টিরও গ্যারান্টি দিচ্ছেন যে আমি শুধু বলছি না, সেটা হয়েছে কিনা 100% তারও আমি গ্যারান্টি দিচ্ছি। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের দেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, যিনি G20-তে উনি বারবার দেখিয়েছেন যে সমস্ত পৃথিবীর মধ্যে এখন ভারত এমন এক উচ্চগ্রামে পৌঁছে গেছে। সবাই আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক রাষ্ট্রপ্রধান পায়ে ধরে নমস্কার করছেন, কেউ মিস্টার বস বলে উনাকে সম্বোধন করেন। সারা পৃথিবীর মধ্যে আজকে আমরা ভারতের স্থান আজকে কোন জায়গায় পৌঁছে গেছে। আমরা 5 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছেছি, আমরা 3য় ট্রিলিয়ন অর্থনীতিতে আমরা আসতে চাইছি, এবং কোথায় ছিল 10ম, সেই জায়গায় 5 ট্রিলিয়ন। আর কিছুদিনের মধ্যেই আজকে 3য় ট্রিলিয়নের মধ্যে আমরা চলে আসবো, এটা আমি নিশ্চিত, এবং সেটা একমাত্র সম্ভব হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য। একদিকে আর্থসামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, আরেক দিক দিয়ে সেটা কিছুদিন আগে আপনারা দেখেছেন 22শে জানুয়ারি কি করলেন মাননীয় প্রধানমন্ত্রীজি, রাম মন্দির। আপনারা অযোধ্যাতে রাম মন্দির 500 বছর ধরে কত সমস্যা,
কত মানুষের সেখানে বলিদান হতে হয়েছে। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজির হাত ধরে 500 বছর পরে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো। সারা ভারতবর্ষ একটা মনে হচ্ছে রামময় হয়ে গেছে। মানুষ একটা আস্থার বিষয় এখন দাঁড়িয়ে গেছে। মনে হচ্ছে যে রাম রাজ্য বুঝি আবার এখানে ভারতবর্ষে আবার এসছে। অর্থাৎ রাম রাজ্যের কথায় কথা আমরা বলি, আর এটা রাম রাজ্য না, রাম রাজ্য না, আমরা বলি কি না? তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করে আবার রাম রাজ্য এখানে প্রতিষ্ঠিত করেছে। মানুষ আইনের শাসন চায়, মানুষ বিশ্বাসের জায়গা চায়, মানুষ গার্জিয়ানশিপ চায়। মানুষ বুঝতে পেরেছে এমন এক ব্যক্তি আমাদের ভারতীয় জনতা পার্টির, যিনি সর্বে সর্বা, এখন আমাদের মোদীজি, উনার উপর মানুষের বিশ্বাস। শুধু রামলালার প্রাণ প্রতিষ্ঠা না, এতে করে মানুষের আস্থা উনার উপর চলে এসেছে। আমরা দেখতাম আগে কি দেখতাম, আমাদের যারা সোলজার তাদের গলা কেটে পাকিস্তান তাদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো। পার্লামেন্টে আমাদের সেখানে সে হানাদার বাহিনী সেখানে পর্যন্ত আমাদের সেখানে আঘাত করেছে পাকিস্তানি যারা টেররিস্টরা। আমরা বোম্বে তো আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের মধ্যে এই ধরনের ঘটনা, নিত্যনৈমিক ঘটনা সেটা হতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে আসলেন, যখন সেই এয়ার স্ট্রাইক এবং সার্জিক্যাল স্ট্রাইক করলো, তারপরে কিন্তু আর এই ঘটনা আমরা ভারতবর্ষে আর দেখতে পাই না। ডোকালামের ঘটনা আপনারা দেখেছেন, হাজার হাজার বর্গ কিলোমিটার পাকিস্তান চাইনা আমাদের এখান থেকে দখল করে নিয়েছে। কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে আসার পর একদিকে আমাদের যে সিকিউরিটির কথাই বলুন, ধর্মের বিষয়ে বলুন, আমাদের আর্থসামাজিক উন্নয়ন বলুন, সব দিকে সমস্ত মানুষের সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস অর্থাৎ প্রয়াসের যে চেষ্টা উনি করে যাচ্ছেন। এর জন্য বলছি যে 2014-র আগে এমন একটা অবস্থা ছিল, আপনাদের হয়তো মনে আছে, যে এই ভারতবর্ষে টিকবে কি টিকবে না, একটা মিলিজুলি সরকার ছিল। কিন্তু 2014-র পর আজকের তারিখ পর্যন্ত গত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজ করে গেছেন সমস্ত মানুষের জন্য। আপনারা দেখেছেন বিশ্বকর্মা পুজোর সময় উনি একটা ডিক্লারেশন দিলেন, কি যারা 18টা শ্রেণী যাদের কথা মানুষ কোনোদিন ভাবেনি, সেখানে প্রায় 13,000 কোটি টাকার উনি প্রকল্প ঘোষণা করেছেন। শুধু তাই নয়, উনাদেরকে ট্রেনিং দেওয়া হবে, সেই ট্রেনিং এ 500 টাকা করে প্রতিদিন দেওয়া হবে, 1 লাখ টাকা প্রথমে দেওয়া হবে, কিটস দেওয়া হবে, তারপর 2 লাখ টাকা অতি অল্প অল্প সুদে সেটা দেওয়া হবে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি। আজকে এখানে যদি আমরা সবাই জানি কারোর ঘর নাই, তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হচ্ছে। কারোর কাছে জল নেই, জলের ব্যবস্থা, নলসের জল প্রধানমন্ত্রী দিচ্ছেন। বিজলি নেই, বিজলি দিচ্ছেন। মানুষের রাস্তা নেই, ন্যাশনাল হাইওয়ে দিচ্ছেন। কোথাও ইন্টারনেট নেই, আজকে বেস্ট ইন্টারনেট এখন সারা ভারতবর্ষের মধ্যে ব্যবস্থা হচ্ছে। আমাদের ত্রিপুরাতে যে ইন্টারনেট ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট। আমাদের অ্যাক্ট ইস্ট পলিসিতে দেখুন, আজকে আমাদের অ্যাক্ট ইস্ট পলিসি মাননীয় প্রধানমন্ত্রী কি দিয়েছে, হীরা মডেল আমাদের দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছে, ইন্টারনেট 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে, আমাদের এখানে রেলওয়ে দিয়েছে। ভাবুন তো, আমরা যখন আগে পড়াশোনা করতাম সেই কলকাতায় গিয়ে হাওড়া বা শিয়ালদাহ থেকে দাঁড়িয়ে থাকতাম, বোম্বেতে গিয়ে দেখতাম বোম্বে বিটি স্টেশন, দিল্লিতে গিয়ে দেখতাম, আমরা ভাবতাম এদের জন্যই বুঝি এই রেলওয়ে স্টেশন। আর কোথায় আমাদের এখন রেলওয়ে স্টেশন? মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে প্রায় 16 থেকে 17টা এক্সপ্রেস ট্রেন এখন ভারত ত্রিপুরার থেকে বিভিন্ন প্রদেশে যাচ্ছে। এখান থেকে রাজধানী যাচ্ছে, এখান থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে, বিভিন্ন ট্রেন। বিস্টাডোমে আমি কিছুদিন আগে প্রায় সময় ট্রেনে যাই, বিস্টাডোমে আমি যখন বসলাম সেখান থেকে ফটো তুলে আমি যখন বাইরে আমার কিছু বন্ধু বান্ধব আছে তাদের কাছে পাঠিয়েছিলাম। বলছে আপনি কি বিদেশে আছেন? এই কথাগুলো আমার শুনতে হয়েছে, নিজেরও কত গর্ববোধ হয়। আমি বললাম না, আমি ত্রিপুরাতে আছি, আগরতলায় আছি, সেই ট্রেনে আমি বসে তোমাকে পাঠিয়েছি। আপনারা জানেন কিছুদিন আগে আমি মালদা গিয়েছিলাম ইলেকশনের কারণে। সেখান থেকে আমি যখন বন্দে ভারত সেই ট্রেনে আমি আসছিলাম মালদা থেকে হাওড়া, সেখানে এই ট্রেন দেখে আমার এত ভালো লাগলো। এই ট্রেন এখন বারবার আমরা বলছিলাম যে ত্রিপুরাতে যে ইলেকট্রিফিকেশনের সার্ভে হবে, গতকালই আমি দেখলাম, বলতে দেরি নেই, দেখলাম লাইনও লেগে গেছে। এখানেও কিন্তু বন্দে ভারতের ট্রেন কিছুদিনের মধ্যেই শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কি না দিচ্ছে অ্যাক্ট ইস্ট পলিসিতে, একবার চিন্তা করতে হবে, এই কথাগুলো বলতে হবে। আজকে এত সহজ সরল ভাবে নিলে হবে না, এত অল্প সময়ের মধ্যে দিচ্ছে না,
খাই না, পাই না, এগুলোই তো ছিল। দিতে হবে, করতে হবে, এইসব স্লোগান আমরা দেখতাম। চারিদিকে একটা উচ্ছৃঙ্খল একটা পরিবেশ ছিল। আর আজকে বিরোধী দলের নেতারা তারা ইলেকশন করতে যাচ্ছে, সুন্দরভাবে ওরা প্রসেশন করে যাচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। আমি বারবার বলছি, আমরা গণতন্ত্র মানি এবং গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় সেটাও আমরা জানি। কিন্তু আপনাদের সময় কি ছিল আমি জানি। আমি শুধু একমাত্র সাউথে আমি গিয়েছিলাম, বলছে 69টা খুন হয়েছে, ওখানে 69টা খুন। আমি যখন পড়ছিলাম সে নামগুলো দিয়েছিল। যেখানে যাই ত্রিপুরার যে কোনো জায়গায় বলে প্রথমে আপনি স্টেজে ওঠার আগে আপনি এখানে মাল্যদান করতে হবে। শহীদের পর শহীদ সারা ত্রিপুরাতে শহ শহ লোকের খুন হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যিনি প্রথম খুন হয়েছে সেই চাঁদমোহন ত্রিপুরার কথা আপনারা নিশ্চয়ই আপনাদের মনে হয়েছে আছে। একজনের পর একজন কত লোককে ওরা যেখানে যাবেন খালি খুন 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 এবং সন্ত্রাস সন্ত্রাস। আর নির্বাচনের সময় দেখা গেল এখান থেকে যারা বিরোধী দলের লোক তারা বাইরে চলে যেতে হয়েছে। বন্ধুগণ, অত্যন্ত দুঃখ লাগে। আমি বিধানসভায়ও বলেছি, কি করে ওরা এই রক্তমাখা হাতে কংগ্রেস আবার সিপিএম এর সাথে হাত মেলালো। সত্যি অবাক লাগে, সত্যি অবাক লাগে। এটাও আমাদের দেখে যেতে হবে। আশ্চর্য এই দিনগুলোর জন্য। আমি বারবার যখন বলছিলাম উপরে গিয়ে আপনারা কি খবর দেবেন, কি উত্তর দেবেন, যাদের হাতে খুন হয়েছে তাদের হাতে আপনারা হাত মিলিয়েছেন, মাথা হেড করে নিচের দিয়ে বসে আছে, আর কিছু উত্তর দেয়নি। কিন্তু রাজনীতির কি অবস্থা দেখুন। রাজনীতির কারণে মসনদে বসতে হবে, তাদের সাথে হাত মিলিয়েছে। আমি ওই বন্ধুদের বলবো, তারা কংগ্রেসেই ছিল এবং যখন পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিএম একসাথে হয়েছিল তখন তারা কি করেছিল, সেই কারণে তারা ত্রিপুরাতে কংগ্রেস ছেড়ে তৃণমূলে জয়েন করেছিল। নিশ্চয় আপনাদের মনে আছে। এখন কি বলবেন, এদের প্রশ্নটা আমি করব না। এখন কি করবেন আপনারা? এখন আরেকটা নতুন ইন্ডিয়া, INDIA, এত চলে গেছে, এখন ইন্ডির মধ্যে একজন তো কারাগারে, আর একটা আস্তে আস্তে করতে করতে দেখবেন আইতে চলে আসবে, আমি একা, এরপর আর কেউ থাকবে না কারোর সাথে। সত্যি দুঃখজনক ঘটনা। আজকে কংগ্রেস ভবন থেকে সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর ভবন থেকে সিপিএম এর যে তাদের অফিস সেখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। অদ্ভুত এক অবস্থা আমি দেখছি। সত্যি দুঃখ হয় ওদের জন্য। যেটা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় আমাদের মন্ত্রী মহোদয় বলছিলেন যে সত্যি ওদের আগামী দিনে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, তাদেরকে আর পাওয়া যাবে না। কোন এক সময় আমরা হয়তো এই পৃথিবীতে থাকবো না, মিউজিয়ামে লেখা থাকবে এমুক ছিলেন তেমুক ছিলেন, এদেরকে দেনু এই করতো, কমিউনিস্ট করতো, কংগ্রেস করতো। আরে কংগ্রেসকে তো বারবার মানুষ ওনাদেরকে সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা কি দেখলাম জুট আমলে একই অবস্থা, একই কাহিনী। সেই সুযোগ নিয়ে আবার সিপিএম আসলো, অর্থাৎ 10 বছর আগে মাঝখানে জুট আমল কংগ্রেসের, তারপর আবার বাকি 25 বছর, 35 বছর মানুষকে যেভাবে ওরা কালা শাসন করেছে সেটা ইমার্জেন্সিকেও ফেল করে আপনারা সবাই জানেন। সময় এসছে বন্ধু, এমন এক ব্যক্তির দেশে এসছে যার নাম নরেন্দ্র মোদীজি, যার কারণে মানুষ বুঝতে পারছে যে উনার হাত যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে দেশ শক্তিশালী হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে আমাদের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী কি দেখেছেন যে যতক্ষণ ধরে স্বাস্থ্যের সুরক্ষা না রাখা যাবে আমাদের দেশের মানুষের, ততক্ষণ ধরে সম্ভব হবে না। সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয় হয়েছে যে এত বড় একটা প্রকল্প 5 লাখ টাকা করে প্রতিটি ফ্যামিলিকে দেবে, সে কি করে এটা সম্ভব? কিন্তু এটা তো হয়েছে, সেটা হয়েছে। এবং আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 13 লক্ষ এবং 13 লক্ষের উপরে প্রায় 14 লক্ষ, সেটা আমরা করতে পেরেছি। কিন্তু বাকি লোক কোথায় যাবে? কারণ বিপিএল ফ্যামিলি এবং যে ক্রাইটেরিয়া আছে বাকি লোকদের যাতে কভার করা যায়, এর জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা বলে আমি মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করেছি এবং সেটা চালুও হয়ে গেছে। খালি কার্ডের ডিফারেন্স থাকবে, বাকি সব সুযোগ সুবিধা যেখানে যেখানে এমপ্যানেলমেন্ট থাকবে সেখানেই সেই সুযোগ সুবিধা পাবে। এখানে মঞ্চে যারা বসে আছে, নিচে যারা বসে আছে, সবাই এই সুযোগ পাবে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের ত্রিপুরাতে একটা ইএসআই হসপিটাল করার জন্য অনেকে আমাদের দাবি করেছিল। আমি আমাদের কেন্দ্রের যিনি মন্ত্রী আছেন
উনার সাথে আমি কথা বললাম, বললেন ঠিক আছে এখানে হবে। তো ভুজংনগরে আমি 100 বেডের যে হসপিটাল তার করার জন্য মাত্র 5 দিনের মধ্যে 5 একর ল্যান্ড অ্যালট করেছি, এবং সেখানেও 100 বেডের ইএসআই হসপিটাল হবে। বন্ধুগণ, অনেকে আমাকে এখানে আমাদের যে মাননীয় বিধায়কগণ আছেন বা বিভিন্ন নেতাগণ বিভিন্ন সময় বলে যে আমার এখানে এমুক স্পেশালিস্ট লাগবে, এমুক স্পেশালিস্ট লাগবে, কিন্তু ডাক্তারের স্পেশালিস্ট ওদের তৈরি করা অনেক সময় সাপেক্ষ, সিটের বিষয়। সেখানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে মাত্র 75টা আসন সংখ্যা ছিল, সেটাকে এমএনসির যখন আমি কথা বললাম সেখানে 100 এখন বেডের তারা আমাদের সিগন্যাল দিয়েছে, এবং সেটা হবে। আপনারা জানেন যে ডেন্টাল কলেজ মাত্র 6 মাসের মধ্যে, 5 থেকে 6 মাসের মধ্যে ত্রিপুরাতে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়ে গেছে, বিএসসি নার্সিং কলেজ হয়ে গেছে। আগামী দিন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হবে, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হবে। সেই তিনটা আমরা একটা মেডিকেল হাব এখানে তৈরি করতে চাইছি। সমস্ত ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যাতে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা ট্রমা সেন্টার করেছি সাউথে শান্তির বাজারে, উদয়পুরে আমরা করেছি ট্রমা সেন্টার গুমতি ডিস্ট্রিক্টে, আগরতলায় তো ছিল, আমবাসাতে আমরা করেছি, এবং আমরা ধর্মনগরে এর মধ্যেই সেই ট্রমা সেন্টার আমরা খুলবো। একটা কার্ডিয়াক কেয়ার সেন্টার আমরা করেছি আমবাসাতে। মানুষ এখন অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, প্রায় 100টার মতো সাব সেন্টার যাতে আরো করা যায় তার জন্য আমরা সেই অর্থ ব্যবস্থা আমরা রেখেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা জানি, আপনারা সবাই জানেন যে বিভিন্ন জায়গার মধ্যে আমরা যে কথাটা বারবার স্লোগান দিচ্ছি, কি স্লোগান দিচ্ছি, যে নেশামুক্ত ত্রিপুরা। তো যারা আজকে আমাদের কয়েকটা জেনারেশন আমাদের ছেলে মেয়েরা নেশার মধ্যে আচ্ছন্ন হয়ে গেছে, আমি বারবার পুলিশি ব্যবস্থার মাধ্যমে আমাদের সরকারি ব্যবস্থায় আমরা চেষ্টা করছি যাতে যারা নেশার সাথে যুক্ত তাদের সাথে আমরা জিরো টলারেন্স আমরা রাখবো, এবং সেটা আমরা করছি। কিন্তু বাকিরা যারা ভিকটিম তারা কোথায় যাবে, তাদের ট্রিটমেন্ট করার জন্য আমরা একটা ডিস্ট্রিক্টে আমরা একটা এই ডি এডিকশন সেন্টার খুলব। বিশ্রামগঞ্জে প্রায় 100 কোটি টাকার উপরে অলরেডি একটা আমাদের নেশামুক্ত সেন্টার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির যে মিনিস্ট্রি অফ আমাদের নর্থ ইস্টের, সেখান থেকে আমাদের সেই টাকাও দেওয়া হয়েছে। আমরা সব জায়গার মধ্যে একদিকে আমরা চাইছি এখানে মেডিকেল হাব হোক, এখানে বহু মেডিকেল কলেজ খোলার জন্য বহু লোক আসছে। আমি ওনাদেরকে বলেছি যদি নীতি মানতে হয়, নীতি মেনে যদি করেন তো নিশ্চয়ই ওয়েলকাম। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত আছে বলে বিভিন্ন যারা ইনভেস্টররা ওরাও আসছে এখানে আমাদের এখানে ইনভেস্ট করার জন্য। আপনারা দেখেছেন স্পেশাল ইকোনমিক জোন সাবরুমে প্রচুর লোক সেখানে আসছে। যখন আমাদের সেই আমাদের মৈত্রী সেতু খুলে যাবে তখন তো আমরা এখান থেকে আমাদের সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হবে এই ত্রিপুরা। মানে ভাবা যায় না ত্রিপুরার চেহারা কোন জায়গায় যাবে। আপনারা সবাই জানেন আমাদের কতগুলো ইউনিভার্সিটি আগে একটা মাত্র ইউনিভার্সিটি ছিল, ত্রিপুরা ইউনিভার্সিটি, যেটাকে পরে সেন্ট্রাল ইউনিভার্সিটি করেছে। আমাদের এমবিবি ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি হয়েছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াবাট ইউনিভার্সিটি হয়েছে, ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও খোলার পথে, আমাদের মা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি হয়েছে, ইকপা ইউনিভার্সিটি, কটা নাম নেব, একটার পর একটা আমরা ইউনিভার্সিটি। এখানে আমরা শিক্ষার একটা হাব, এডুকেশন হাব আমরা করতে চাইছি। বন্ধুগণ, আপনারা জানেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি কত বছর পর বললেন যে ন্যাশনাল যদি আমরা এডুকেশন পলিসি না করি, প্রপার শিক্ষা ব্যবস্থা যদি আমরা ঠিক না করি, ঠিকভাবে আমাদের নেক্সট প্রজন্ম তারা ঠিক দিশায় চলবে না। আমরা বিভিন্ন কলেজগুলোতে অলরেডি আমরা শুরু করে দিয়েছি। বন্ধুগণ, এখানে আমার অনেক মা বোনেরা আছেন। সবচেয়ে বড় ত্রিপুরাতে যে বিষয়টা আমরা আর্থসামাজিক যে কথা আমরা বলি, আমি বলবো এখানে এসএইচজি গ্রুপ, আপনারা সবাই জানেন 2017-তে মাত্র 4000 এসএইচজি গ্রুপ ছিল। এখন আমাদের কত 56,000-এর উপর আমাদের এসএইচজি গ্রুপ। 5 লাখের উপরে আমাদের মহিলারা এই এসএইচজি গ্রুপের সাথে যুক্ত। তাদের আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। বিভিন্ন বহু মহিলারা আছে, আগে মহিলারা খালি ঘরের কাজ করত, এখন তারা নিজে উপার্জনও করছেন, ঘরের কাজও দেখছেন, সব দিকে আত্মনির্ভর হচ্ছেন। আমাদের ত্রিপুরাতে আমরা ই ক্যাবিনেট, ই বিধানসভা আমরা স্টার্ট করেছি।
ই স্টেট করেছি, ই ডিস্ট্রিক্ট করেছি, আমরা ই সাব ডিভিশন করেছি, ই ব্লক করেছি। এখন কিন্তু আর সে কাগজপত্রের কোনো ব্যবস্থা আর লাগবে না, আমাদের সেই বিষয়ে আমাদের কাজ করছে। আমরা বারবার যেটা আমার পূর্ববর্তী বক্তা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছেন, ত্রিপুরা সরকারের সাথে ভারতীয় জনতা পার্টির সাথে কে ছিল? আমাদের আইপিএফটি। এবার যে চুক্তি হয়েছে তাতে করে আপনারা দেখেছেন ত্রিপুরা মতো আমাদের সাথে চুক্তি হয়েছে। তারা বুঝেছেন যে নরেন্দ্র মোদীজি ছাড়া জনজাতিদের উন্নয়ন সম্ভব হবে না, সেই কারণে এখন ত্রিপুরা মতো আমাদের সাথে যুক্ত হয়েছে। এবং আমরা জাতি জনজাতি এই যে একটা সুদৃঢ় যে একটা ব্যবস্থা, সেটা আমরা আগামী দিন আমি নিশ্চিন্ত যে সেটা হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছি। আমরা গত 2023-24-এ 5,300 কোটি টাকার আমরা ব্যবস্থা করেছিলাম। এবার 24-25-এ আমরা 6,600 কোটি টাকা রেখেছি। তাতে করে ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ হয়, স্কুল, কলেজ, হাসপাতাল, আপনার বিভিন্ন স্পোর্টস ইভেন্ট, স্পোর্টসের যে ডিপার্টমেন্ট, অন্তত সব জায়গার মধ্যে, এডুকেশন সব জায়গার মধ্যে সেটা সম্ভব হবে। নেসাকের মাধ্যমে আপনারা জানেন যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ত্রিপুরাতে হয়েছে। স্কুল অফ লজিস্টিক কমিউনিকেশন অ্যান্ড ওয়াটারওয়েজে সেটাও আমাদের এখানে হয়েছে। আমাদের ড্রোন সেন্টার ত্রিপুরাতে হয়েছে। আমি এখানে বোনদের জন্য আমি বলবো, কোনদিন আপনারা শুনেছেন ড্রোন দিদির নাম শুনেছেন আপনারা? ত্রিপুরাতে প্রায় 27,000 ড্রোন দিদি অলরেডি হয়ে গেছে। এখানের মধ্যে এক ড্রোন দিদি না, লাখপতি দিদি হয়ে গেছে, ড্রোন দিদি আবার হতে যাচ্ছে। তো এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বলেন, গ্যারান্টির কথা বলেন, সেটাই হবে। বন্ধুগণ, আপনাদের বেশি আমি কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজি কি বলছেন? হর ঘর তিরঙ্গা, কোনদিন শুনেছেন এই কথা? অর্থাৎ আমরা ন্যাশনাল ফ্ল্যাগ সবসময় উড়িয়েছি, পতাকা উত্তোলন করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি গত বছর যখন বললেন যে আমাদের হর ঘর তিরঙ্গা, নিজের পয়সা দিয়ে আমাদের ফ্ল্যাগ কিনতে হবে এবং সেই ফ্ল্যাগের উত্তোলন করতে হবে, এর অর্থ হচ্ছে এই দেশ স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে স্মরণ করা। এই যে দেশাত্মবোধের ভাবনা চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের মধ্যে এনেছেন, যে মাটির উপর আপনারা বসে আছেন, যে মাটির উপর দিয়ে আমরা চলি, সেই মেরে মাটি মেরা দেশ মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন। সমস্ত ত্রিপুরার কোনা কানার থেকে সমস্ত ডিসি, জিপি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব জায়গার থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটি ব্লক থেকে 58টা ব্লকের সমস্ত জায়গার থেকে মাটি নিয়ে আমরা কি করলাম? আমরা সেক্রেটারিয়েটের সামনে অমৃত বাটিকা আমরা তৈরি করলাম। সেখানে সেই অমৃত বাটিকার মাধ্যমে সারা ত্রিপুরাতে একটা জায়গায় নিয়ে আসলাম এবং ইন্ডিজিনাস যে গাছ আছে সেখানে লাগানো হয়েছে। শুধু তাই নয়, সেই অমৃত কলস আমরা দিল্লিতে আমরা কর্তব্য পথে পাঠিয়েছি। সারা ভারতবর্ষের মাটি আমাদের মাদারল্যান্ড আমরা বলি, আমরা একমাত্র ভারতবর্ষ যেখানে মাদারল্যান্ড বলা হয়, সেই মাদারল্যান্ডের মাটি নিয়ে কর্তব্য পথে নরেন্দ্র মোদীজি সেখানে অমৃত বাটিকা তৈরি করেছেন। আর 75 সীমান্ত গ্রাম বীরকানা। প্রধানমন্ত্রীজি যে কথা বলেন, কথাগুলোর এত মিনিংফুল। আমরা বিভিন্ন জায়গায়, ত্রিপুরার বিভিন্ন জায়গায় আমরা গেছি, সেখানে গ্রামে গঞ্জে দেখেছি যারা আমাদের দেশের জন্য বলিদান হয়েছেন তাদের নাম খোদাই আমরা করেছি। সেখানে ওদের নাম সারা জীবন ওখানকার মানুষ সবসময় ওনাদের পরিচয় পাবেন এবং আমাদের যারা নেক্সট জেনারেশন সেটা দেখবেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীজি কি বলছেন যে মে চৌকিদার হুঁ, কি বলছেন? মে চৌকিদার হুঁ, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। এই যে ব্যবস্থা, আগে আমরা দেখতাম কি ইউপিএ সরকারের সময় তার দিয়ে খালি স্ক্যাম স্ক্যাম স্ক্যাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, কোথাও কোনো জায়গার মধ্যে স্ক্যামের কোনো গন্ধও নেই। সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীজি দেশকে এমন এক শক্তিশালী দেশ বানিয়েছেন, যে কারণে আমি এখানে যারা উপস্থিত আছেন, আমাদের যে দুটো কেন্দ্র পশ্চিম এবং আমাদের পূর্ব পশ্চিমে আমাদের কে দাঁড়িয়েছেন? মাননীয় বিপ্লব কুমার দেবজি, এবং পূবে আমাদের মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া, দুজনকে বিপুল ভোটে আপনারা জয়ী করবেন। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনার এই মূল্যবান আলোচনার জন্য। এখন আজকের এই জনসভার
মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ভারতীয় জনতা